আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ কঠিন সংকটের মধ্যে পড়েছে ইসরায়েল হামাস ও হিজবুল্লাহর পাশাপাশি ইয়েমেনের যোদ্ধাদের হামলা এখন তেল আবিব পর্যন্ত পৌঁছেছে গত বছরের অক্টোবরে হামাসের অভিযানের পর এক বছর হতে চলছে কিন্তু হামাসকে গাজা থেকে নির্মূল করা তো যায়নি বরং তাদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত আছে ইসরায়েলে হামাস যোদ্ধাদের হত্যার যেই দাবি করছে তা ভুল প্রমাণিত হয়েছে ইয়াহিয়া সিনওয়ার গাজা থেকে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন এর মধ্যে ইসরায়েলের জন্য বড় দুঃসংবাদ হল ইয়েমেনের হুথি যোদ্ধাদের ছোড়া মিসাইল ও ড্রোন রাজধানী তেল আবিবে এসে আঘাত হানছে এতদিন হুথিদের মিসাইল ও ড্রোন সাধারণত এইলাত বন্দর এলাকায় আঘাত হানত টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে তেল আবিব শহর থেকে ২৫ কিলোমিটার দূরে একটি ট্রেন স্টেশনে আঘাত হেনেছে ইয়েমেনের হুথি যোদ্ধাদের ছোড়া মিসাইল এতে স্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল সেনাবাহিনী দাবি করেছে ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে তবে ৯ জন আহত হলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলার খবর ইসরায়েলিদের ঘুম হারাম করে দিয়েছে এতদিন হামাস ও হিজবুল্লাহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে কিন্তু ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেল আবিবে ব্যালিস্টিক মিসাইল হামলা আতঙ্ক তৈরি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইয়েমেন থেকে ছোড়া মিসাইল নিষ্ক্রিয় করা হয় কিন্তু মিসাইলের শার্পনেলের আঘাতে কয়েকজন আহত ও বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হিজবুল্লাহর মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত আছে জেরুজালেম পোস্ট ও টাইমস অফ ইসরায়েল জানিয়েছে আজ সকালের দিকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে লেবানন থেকে ৪০টি মিসাইল ছোড়া হয়েছে হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে বেশ কিছু কাতিউষা রকেট দিয়ে হামলা চালানো হয় এসব রকেট গোলান উপত্যকা গ্যালিলি ও মেতুলাতে আঘাত করে এবং আগুন ধরে যায় ইসরায়েলের পক্ষ থেকে রকেট হামলার কথা স্বীকার করা হলেও ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি এছাড়া হিজবুল্লাহ আজ সকালে কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের সেনা কর্তৃপক্ষ স্বীকার করেছে হিজবুল্লাহর রকেট ও ড্রোন ও মিসাইল হামলার পর উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয় কিরিয়াত শামুনাতে একটি রকেট এসে আঘাত করে এতে এলাকায় আগুন ধরে যায় এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আরেকটি সম্ভাব্য যুদ্ধের প্রতিক্রিয়া দখলদারদের জন্য বড় ক্ষতি ডেকে আনবে শনিবার রাজধানী বৈরুতে এক ভাষণে শেখ নাইম কাসেম এই মন্তব্য করেন তিনি বলেন আমাদের যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছে নেই কারণ আমরা মনে করি যে এটি শুভ হবে না তবে ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে আমরা তার মুখোমুখি হব শেখ নাইম আরও বলেন হিজবুল্লাহর প্রতিশোধের কারণে ইসরায়েলের ভেতরেও লাখো লাখো ইহুদি বসতি স্থাপনকারী বাস্তুচ্যুত হবে তারা নিরাপদ থাকবে না গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর লেবাননের বিরুদ্ধে দখলদার সেনারা প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে হিজবুল্লাহ বলেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা থামবে না সংগঠনটির প্রতিশোধমূলক হামলায় এই পর্যন্ত অন্তত ৫০ জন ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী নিহত হয়েছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের একজন সদস্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি ব্রিগেডের ওপর বিজয় অর্জনের যেই দাবি ইসরায়েল করেছে তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন এর আগে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি দাবি করেন ইসরায়েলি সেনারা হামাসের রাফা ব্রিগেডকে পরাজিত করেছে এবং ২৩০০-র বেশি যোদ্ধাকে হত্যা করেছে পাশাপাশি প্রতিরোধ যোদ্ধাদের ব্যবহৃত ১৩ কিলোমিটারের বেশি টানেল ধ্বংস করেছে হ্যাগারির এই দাবি নেসেট সদস্য ওয়াহাদ তাল প্রত্যাখ্যান করেন তিনি এক্স পেজে দেওয়া এক পোস্টে বলেছেন আমি এভাবে চলতে পারবো না তিনি লিখেছেন হ্যাগারি সত্য বলছেন না আমি নিরাপত্তা সূত্রগুলো থেকে সারসংক্ষেপ শুনি এবং বিভিন্ন সামরিক সূত্রের সাথে আমার যোগাযোগ আছে আমি তাদের কাছ থেকে সম্পূর্ণ ভিন্ন চিত্র পেয়েছি তাল বলেন এমনকি যদি মুখপাত্রের দেওয়া সংখ্যা সঠিক হয় তাহলেও হামাস রাফায় তার শক্তির প্রায় ৩০ থেকে ৪০% ধরে রেখেছে তিনি বলেন
গাজা উপত্যকায় হামাসের সহযোগী সংগঠন ইসলামিক জিহাদ আন্দোলনের এখনও হাজার হাজার যোদ্ধা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য পোস্টের অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা একটি তদন্ত কমিটি গঠন করেছে। 4 সদস্যের এই কমিটির নেতৃত্বে আছেন সংস্থাটির সাইবার ক্রাইম উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইমরান খানের এক পোস্টকে কেন্দ্র করে এই তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযোগ, পোস্টে ইমরান দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও সরকারি প্রতিষ্ঠান নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। পাশাপাশি ইমরানের পোস্টের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি ও দেশ জুড়ে অরাজকতা সৃষ্টির আহ্বান জানানো হয়েছে। তদন্ত শুরুর পর জিজ্ঞাসাবাদের জন্য 4 সদস্যের ওই কমিটির সদস্যরা শুক্রবার রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারে গিয়েছিলেন, কিন্তু আইনজীবীদের ছাড়া তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে দেখা করতে রাজি হননি পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। পরে ইমরান খানকে জিজ্ঞাসাবাদ না করেই তদন্ত কমিটির সদস্যরা কারাগার থেকে ফিরে যান। নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে ইমরান খান লিখেছেন, ক্ষমতা ধরে রাখতে পুরো দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার ঘটনা পাকিস্তানে এটাই প্রথম নয়। বর্তমান পরিস্থিতির সঙ্গে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের তুলনা টানেন ইমরান খান। তিনি লিখেছেন, 1970 সালের নির্বাচনে জিতলেও তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল আওয়ামী লীগ ও দলটির নেতা শেখ মুজিবুর রহমানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। একই পোস্টে ইমরান খান অভিযোগ করেন, আরও একবার পাকিস্তান ক্ষমতাধর অভিজাত কিছু মানুষের কাছে জিম্মি হয়ে পড়েছে। এই অভিজাতরাই সব ক্ষেত্রে প্রভাব খাটাচ্ছে। দেশের সব সম্পদ এখন তাদের দখলে। ইমরান লিখেছেন, নীতিহীন এই মাফিয়া নিজেকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে মনে করছে। ক্ষমতাধর এই অল্প কিছু মানুষ দেশের মানুষজনকে দাস বানিয়ে রেখেছে। ইমরান খান একই পোস্টে দেশটির বিচার বিভাগ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, সংবিধান লঙ্ঘন করে যারা ভোটে কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে তাদের রক্ষা করছেন প্রধান বিচারপতি সহ পুরো বিচার বিভাগ। এছাড়া তিনি দেশটির বেশ কয়েকজন মন্ত্রী ও ক্ষমতাসীন জোটের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। 2022 সালের 9 এপ্রিল পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। 2023 সালের 5 আগস্ট তাকে লাহোর থেকে গ্রেফতার করা হয়। এরপর 1 বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন ইমরান খান। একাধিক মামলায় তার সাজাও হয়েছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফরে গেলে তার সঙ্গে বৈঠকের পর কিম একথা বলেন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার কাছে গোলাবারুদ বিক্রির জন্য নগদ অর্থ সংকটে পড়া উত্তর কোরিয়াকে অভিযুক্ত করছে পশ্চিমা দেশগুলো। উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুন মাসে পিয়ংইয়ং সফর করেন। সে সময় তিনি কিমের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন। গত মে মাসে রুশ পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে শোইগুকে সরিয়ে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব করা হয়। উত্তর কোরিয়ার গণমাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে দেখা যায় সফর শেষে কিম ও শোইগু আলিঙ্গন করছেন। উত্তর কোরিয়ার নেতা এ সময় পুতিনের সুস্বাস্থ্য ও কাজে সফলতা কামনা করেন। দুই নেতা তাদের বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে বলে দাবি করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, দুই দেশের মধ্যে কৌশলগত সংলাপকে গভীর করা এবং পারস্পরিক নিরাপত্তার স্বার্থ রক্ষায় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির জন্য সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। গত জুন মাসে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়ার সরকার রাশিয়ার সঙ্গে সাহায্য ও সহযোগিতা আরও বাড়াবে। কোরীয় উপদ্বীপের পূর্ব জলসীমায় একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার 2 দিন পর তাদের সর্বশেষ বৈঠক হয়। সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া এসব পরীক্ষা চালাচ্ছে সম্ভবত ক্ষেপণাস্ত্র রাশিয়ায় রপ্তানির জন্য। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।